সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। জাহাদ, স্বাগত আপনাকে। তারপরে আছেন আমিরুল মুমিন মানিক, রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক। আর দর্শক মণ্ডলী, আমাদের সামনে আজকে যে মানিক আমাদের এই অনুষ্ঠানে ফ্রন্টলাইনে এবারের যেটা 9 বছর পরে যে অনুষ্ঠানটা শুরু হলো, সেই অনুষ্ঠান শুরুর 82তম পর্বে তিনি জয়েন করলেন। একদম এর আগে বোধহয় আপনি কোনো অনুষ্ঠানে আসেননি। আপনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে এবং বাংলা ভিশনকে। অনেক ধন্যবাদ। জাহিদ, আপনি জানেন তো এই মুহূর্তে যে খবর, এই খবরটা সব কাগজে, অনলাইনে বা নিউজ পেপারে হবে, সেটা হচ্ছে সেনাবাহিনীর তরফে একটা বক্তব্য এসেছে। তারা সংবাদ সম্মেলনে বলেছেন, সেটা বলেছেন করিডোর নিয়ে। তারা বলছেন যে করিডোর স্পর্শকাতর বিষয়, এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান তারা পরিষ্কার করেছেন। আপনি নিশ্চয়ই নামিয়ে বলবেন। এটা নানা দিক আছে। এটি নিয়ে আপনি জানেন একটা ধূম্রজাল আছে কদিন যাবৎ, নানা বক্তব্য আছে, একটা বিবৃতিও আসছিল। তো এই সব মিলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এটাকে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ সম্মেলন এবং আমাদের সাম্প্রতিক সময়ে যে খুবই ভলেটাইল পরিস্থিতি তৈরি হলো, সেই প্রেক্ষাপটে এটার খুবই গুরুত্ব আছে। আমরা একটু যদি পরম্পরাগুলো বলি তাহলে বুঝতে সহজ হবে। সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস করেছেন সেনাপ্রধান। উনি ওখানে কি বলেছেন না বলেছেন এটা কোনো ফর্মাল বক্তব্য না, এটা ফর্মালি আইএসপিআর দেয় নাই, এটা সেনাপ্রধান ওখানে কোনো অন ক্যামেরা কাউকে বলেননি। বিভিন্ন মিডিয়াতে এই খবরটা এসছে, তার মানে এটা ইনফর্মালি এসছে। আজ কিন্তু ব্রিফিং এটা ক্লিয়ার করা হয়েছে। সুতরাং এই বক্তব্য পুরোটা উনি বলেছেন, ওনার কাছ থেকে এসছে, এই অথেন্টিসিটি আসলে কেউ দিতে পারবে না। সংবাদপত্রগুলো সূত্রের মাধ্যমে নিউজ করবে, সারা পৃথিবীতেই করে, সব সংবাদপত্র করেছে, এটা সত্য মিথ্যার সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু এই রকম একটা ইনফর্মালি আসা বক্তব্যকে সরকার যেভাবে রিয়্যাক্ট করেছে, আমি একটু বলতে চাই। গত পরশু সরকার যে স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টের মধ্যে লেখা ছিল, এটা কেউ বলবেন যে সরকার তো কাউকে উল্লেখ করেনি, কিন্তু সরকার ঠিক এই তিনটা শব্দ লিখেছে, উদ্দেশ্য প্রণোদিত এখতিয়ারবিহীন বক্তব্য। মানে একদম স্পষ্টতই সেনাপ্রধানকে তিনি উল্লেখ করছেন। আমার প্রশ্ন হচ্ছে, সরকার যদি এভাবে দেখেন যে ঠিক আছে, যদি ধরেও নেন বা তাদের কাছে আরো বেশি তথ্য আছে, সেনাপ্রধান এই ধরনের বক্তব্য দিয়েছেন, এটাকে তারা যদি এখতিয়ার বহির্ভূত মনে করেন, এই কথাটা আমি তারা যদি বলছি, কারণ সেনাবাহিনীর এই মুহূর্তের এখতিয়ার কতটুকু এটা নিয়ে কিন্তু একটা অস্পষ্টতা আছে। এটা একটা টিপিক্যাল সময় না যখন সেনাবাহিনী একটা নির্বাচিত সরকারের অধীনে কাজ করছে, সে তার পার্ট হয়ে কাজ করছে। এখন সেনাবাহিনীর একটা ডিফারেন্ট ধরনের অবস্থান আছে, আমরা মানি বা না মানি। যদি তাই হতো, সেনাপ্রধানকে বা সেনাবাহিনীকে দেখে যাকে প্রয়োজন তার সাথে কিন্তু এই সরকার প্রধান এগুলো নিয়ে আলোচনা করতে পারতেন, তাদেরকে যদি চাপ দেওয়ার প্রয়োজন সেগুলো করতে পারতেন, কিন্তু ওটা পাবলিকলি করলেন। এটা সবচেয়ে চোখে লাগার মতো ব্যাপার ছিল। তার মানে আমরা বুঝলাম সরকার সেনাবাহিনীর সাথেও যে এক ধরনের সম্পর্কের অবনতির মতো আমাদের মনে হচ্ছে, সেটা সরকার রিকনসাইল করতে চাইলেন না। সরকার সেটাকে শক্তি প্রয়োগের পথে হাঁটবেন এরকম মনে হলো। এটা কি করে সম্ভব? আমি জানি না, এটা করছেন। এবং আমি এই সরকারকে দেখছি, এই সরকারকে এই সরকার নিজের কোনো শক্তি, আইদার কি হয়, আমরা এই ধরনের ট্রানজিশনাল একটা সরকারের হয়, আপনার প্রচুর লোক বল আছে, আপনার প্রচুর জনসমর্থন আছে। ওই স্টেটমেন্টে শেষে বলেছে আমরা জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেব। আমাদের কি জনগণ আছে আসলে আমি জানি না। তো আপনার যদি সেটা না থাকে, আপনার আসলে এই সরকার টিকে আছে কেন? আমরা যদি জিজ্ঞেস করি, টিকে আছে কারণ দেশের সবচেয়ে বড় দল বিএনপি এই সরকারটাকে এন্ডোর্স করছে, ফেলে দিতে চাইছে না, এবং সেনাবাহিনী এই সরকারকে সমর্থন করছে। মোদ্দা কথা এই দুটো। এবং আরেকটা, তারা অর্গানাইজ ফোর্স না, দেশের জনগণও মনে করে এই সরকারটা থাকুক। তাহলে উনি অর্গানাইজ দুইটা ফোর্স, মিলিটারি এবং বিএনপি, দুটোর সাথে কিন্তু একই সাথে লড়াই করছেন। এটাই আমাদের দেশকে এখন ডিস্টেবিলাইজ করে ফেলা, ঝুঁকি তৈরি করছে। এবং কার জন্য, কেন, কিভাবে এই কাজ করছেন আমরা জানি না। আমরা খেয়াল করবো নিশ্চয়ই যে আল জাজিরাতে একটা রিপোর্ট এসছে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে, এবং সেখানেও যথেষ্ট তথ্য, যে কানাঘুষা বা গুজবগুলো চলছিল সেগুলোর অনেকখানি সত্যতা আসলে আস্তে আস্তে এখন দেখা যায়, যে সেনাপ্রধানকে অপসারণের চেষ্টা হয়েছে এবং সেটার সাথে একজন উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা জড়িত। এই সব কথাবার্তা কিন্তু এখন সামনে চলে এসছে। আজকে তাদের যে বক্তব্য করিডোর, আমি মনে করি এটা বেশ খানিকটা তার দিকে উদ্দেশ্য করেই। তারও আগে একটা কথা বলে রাখা ভালো, জনাব খলিলুর রহমান যখন আমাদের এই টার্ময়েল শুরু হলো, তার আগে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন করিডোর মানে হচ্ছে কোনো একটা ডিমিলিটারাইজ জোনের জনগণকে ইভ্যাকুয়েট করা। ওনার মিথ্যাচার দেখে আমি অবাক হই। আমি মিথ্যাচার বলছি, অ্যান্ড আই ক্যান চ্যালেঞ্জ হিম। জাতিসংঘের যে সংজ্ঞা সেটা মতে
করিডোর হচ্ছে একটা ডিমিলিটারাইজ জোন, ওটার মধ্য দিয়ে আইদার হিউম্যানিটেরিয়ান এইড যাবে, খাবার ঔষধ এগুলো, অথবা আপনি কাউকে ইভ্যাকুয়েট করবেন। আপনি যদি খাবার বা ঔষধও পাঠান, এটা করিডোরই আসলে। উনি একটা ভাষার মার প্যাচ করলেন যে এটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, যেহেতু করিডোর শব্দটা নিয়ে আমাদের এখানে একটু সংকট আছে। এই ভদ্রলোক এবং সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে মিয়ানমারের সাথে একটা সংঘাতে নিয়ে যাচ্ছেন, এবং যে ইন্টারপ্রিটেশন একটা গোলযোগ যদি লেগে যায়, তাহলে তাদের যে অনেকের প্ল্যান আছে এই দেশে নির্বাচন, জুন তো না, আরও বহু জুন নির্বাচন হবে না, সেই দিকে বোধ করি তাকে টার্গেট করে এই যে করিডোরের বক্তব্যটা এসছে। সেনাবাহিনী তার অবস্থান খুব কঠোরভাবে, আগেরটা কিন্তু আনঅফিসিয়াল ছিল, ওখানে সেনাপ্রধান করিডোরের কথা বলেছেন, চিটাগং পোর্টের কথা বলেছেন, উনি নাকচও করেন নাই, উনি বলেছেন যেটা নির্বাচিত সরকারের সময় নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচিত সরকারের সময়গুলো হওয়া উচিত। আজকে তারা বলছেন যে স্পর্শকাতর বিষয়ে তারা বেশ নেগেটিভ অ্যাটিটিউড, ক্লিয়ারলি, এটা কিন্তু অফিসিয়াল বক্তব্য। সুতরাং সেনাবাহিনী বুঝে শুনে এই অফিসিয়াল বক্তব্যটা দিয়েছে, এবং তারা এই ব্যাপারে যাতে, কারণ এটা দেশের নিরাপত্তার প্রশ্ন, এটা ছেলে খেলা না তো আসলে, সেই জায়গায় তারা তাদের জায়গা থেকে এই কাজটা করেছে এবং সঠিক কাজ করেছে বলে আমি মনে করি। একই সাথে এক ধরনের দ্বন্দ্বের যে আভাস দেখা যাচ্ছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে, সেটারও এক ধরনের বহিঃপ্রকাশ বলা যায়। অনেক ধন্যবাদ আপনাকে মানিক। এই প্রসঙ্গে আপনার বক্তব্য কি? একটা আবেগের মধ্যে আমরা ভাসছি। এটার একটা কারণ হতে পারে যে সোশ্যাল মিডিয়া এত বিস্তৃত হয়েছে, এখানে এত ধরনের খবর আমাদের সামনে আসছে, কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি আসলে অসমর্থিত, কিছুই আমরা বুঝতে পারছি না। এইসব খবরের কারণেও আসলে জনমত প্রভাবিত হচ্ছে, বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তারা প্রভাবিত হচ্ছেন নিঃসন্দেহে। আজকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে একদম আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে, আমি এই বিবৃতি নিয়ে কথা বলার আগে আমি বলতে চাই যে দুটো বিষয়ই আমরা আসলে অকাট্যভাবে জানি না যে বলা হয়েছে। যেমন সেনাপ্রধান বলেছেন যে আমার কোনো অভিভাবক নেই, এটা গণমাধ্যমে এসেছে, কিন্তু তিনি বলেছেন কিনা সেটা আমরা জানি না। এটার বাইরে আরেকটা বিষয় যে প্রধান উপদেষ্টা তিনি যখন তার পরিষদকে নিয়ে বৈঠক করলেন, তখন তার কাছে মনে হলো যে তার সামনে যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন না, ফলে তিনি বললেন যে আমি আসলে পদত্যাগ করতে চাই। এই বিষয়টিও আসলে ঠিক এভাবেই তিনি বলেছেন কিনা আমরা জানি না। তাহলে দুটো বিষয়ই যদি সামনে রাখি, এই দুটো বিষয়ই কিন্তু আসলে তাদের স্ব এখতিয়ারকে চ্যালেঞ্জ করে। যদি তারা বলে থাকেন, সেটা সেনা প্রধানের ক্ষেত্রে নিঃসন্দেহে, সেটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে, কারণ তিনি তো 8ই আগস্ট 2024 শপথ গ্রহণ করেছেন জাতির সামনে, এবং একটা দায়িত্ববোধের জায়গা থেকে তিনি মানুষের অভিভাবক হিসেবে দাঁড়িয়েছেন। সুতরাং যদি আবেগ বসে তিনি বলেন যে আমি ছেড়ে দেব, সেটাও গ্রহণযোগ্য নয়। অন্যদিকে আমি জানি না, নিশ্চিত করতে পারছি না, সেনাপ্রধান যদি বলেন আমার কোনো অভিভাবক নেই, তার মানে এটা একটা অনেক তাৎপর্যপূর্ণ কথা, সেটিও আসলে তার এখতিয়ারকেই চ্যালেঞ্জ করে আমি মনে করি। সুতরাং সামগ্রিকভাবে আমার মনে হচ্ছে যে এই পরিস্থিতি কেটে যাওয়া উচিত জাতির স্বার্থে, দেশের স্বার্থে, নইলে বড় ধরনের কোনো আশঙ্কা সত্য প্রমাণিত হবে। কারণ তৃতীয় পক্ষ সবসময় ফাঁদ পেতে আছে যে এই ধরনের অস্থিতিশীল বা অনৈক্যের সুযোগে তারা তাদের স্বার্থ হাসিল করবে। আজকে এই যে অফিসিয়াল প্রেস ব্রিফিং করা হয়েছে, সেখানে আরেকটি তথ্য, এটা অনেক অনলাইনে আসে নাই, এই তথ্যটি হচ্ছে যে কুকি চীনের 30,000 পোশাক পাওয়া গেছে। এখন ওইখানে কুকি চীনের মানে ওইখানে যারা বম প্রজাতির মানুষ, তাদের সংখ্যা হচ্ছে 12,000, আর কুকি চীনের পাওয়া গেছে 30,000 পোশাক। তাহলে কিভাবে সম্ভব এটা, তাই না? তো তার মানে হলো স্যাবোটেজ তৈরির নানা ধরনের প্রচেষ্টা চলছে নানা পক্ষের জায়গা থেকে। তো সুতরাং আমি মনে করি যে এগুলো আসলে উভয় পক্ষ থেকেই বন্ধ হওয়া উচিত। আমাদের সামনে যে 3টা কাজ, বিচার, সংস্কার এবং নির্বাচন, তার একটা সুনির্দিষ্ট পথ নকশা প্রয়োজন। অনেকে বলে থাকেন যে বিচারের আবার সরকার কিভাবে পথ নকশা দেবে, এটা তো আসলে আদালতের উপর, আদালত ব্যবস্থা স্বাধীন। কিন্তু আমার কথা হচ্ছে যে দেখুন, প্রসিকিউশন টিম এই বিচারের জন্যে অভিযোগগুলো প্রস্তুত করে দেবে, মানে তারা তদন্ত সাপেক্ষে অভিযোগ দাখিল করবে। কিন্তু প্রসিকিউশন টিম যদি যথাযথ সক্ষম না হয়, শক্ত না হয়, তাহলে কিন্তু এই বিচারটা ত্বরান্বিত হবে না। সেই জন্যে এটারও একটা পথ নকশার প্রয়োজন আছে যে ঠিক আছে, আমি কতগুলো মামলাকে সামনে রেখে তদন্ত কাজ শেষ করব, আমরা আদালতে অভিযোগপত্র উপস্থাপন করব। আর সংস্কার তো অবশ্যই, দেখেন সংস্কার নিয়ে এখন একটা ভজঘট পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন
হ্যাঁ, সংস্কার নিয়ে কেন হয়েছে, যেমন নারী সংস্কার কমিশন নিয়ে দুটো পক্ষ শক্তিশালীভাবে দাঁড়িয়ে গেছে। এরপরে আমরা দেখলাম যে এনবিআরকে ভেঙে দেওয়া হলো, এরপরে সেখানে আন্দোলন চলছে। আবার সরকারি কর্মকর্তা কর্মচারীর যে সংশোধিত বিধিমালা করা হলো সেটা নিয়ে সচিবালয় শুরু হয়ে গেছে। তার মানে কি করতে হবে, যে এইরকম একটা অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্টভাবে ছোট আকারের সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে তার নির্দিষ্ট লক্ষ্যে হাঁটতে হবে, নইলে এই রকম পরিস্থিতি কিন্তু আরও তৈরি হবে। তো সংস্কার নিয়ে আসলে কালক্ষেপণের কোনো সুযোগ নেই। আমাদের জাহেদ ভাই তো একটা সংস্কার কমিশনের সদস্য, তো তিনি এটার প্রস্তাবনার সঙ্গে যুক্ত ছিলেন, নির্বাচনী ব্যবস্থার সংস্কার কমিশন। তো দেখুন, আমি মনে করি যে আমরা যদি নির্বাচনী ব্যবস্থায় এই যে প্রচারণা বা অর্থের ব্যবহার, সেটাকে যদি আমরা বন্ধ করতে পারতাম, কালো টাকার ব্যবহারটা, যে নির্বাচনী প্রচারণা নির্বাচন কমিশনের দায়িত্ব হবে, এক মঞ্চ হবে, যে প্রস্তাবনা ইতিমধ্যে দেওয়া হয়েছে, এটা একটা দিক, বা পোস্টারের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, তাহলে কিন্তু এই যে কালো টাকার প্রবাহটা, নির্বাচন ঘিরে যে বাণিজ্য, সেটা বন্ধ হয়ে যেত। জাহেদ, এই যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে আজকে যে অফিসিয়াল বক্তব্যটা সামনে আসলো, এটা কি নতুন কোনো চ্যালেঞ্জের জন্ম দিবে? নিশ্চয়ই। আরেকটা জিনিস এখানে যোগ করা দরকার আছে, সেটা হলো আরাকান আর্মির সাথে আমাদের যোগাযোগ আছে এবং আমরা স্বাধীন সার্বভৌম দেশ, উই ডোন্ট কেয়ার আমরা কার সাথে যোগাযোগ রাখবো না রাখবো। জনাব খলিল এই কথাগুলো বলেছিলেন। এটা কেন বলছেন? আজকে কিন্তু স্টেটমেন্টে কোনো অফিসিয়াল যোগাযোগ আছে এটা সেনাবাহিনী স্বীকার করেনি, মানে আমরা কিন্তু কনফ্লিক্ট দেখছি। আচ্ছা, এখন একটা যে কথাটা বলছিলাম, এটা আমি গত 2-3 দিন থেকেই বলছি, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন 3টা এন্টিটি, সরকার, বিএনপি, সেনাবাহিনী, এদের একটা আন্ডারস্ট্যান্ডিং ইজ মাস্ট বাংলাদেশের যদি গণতান্ত্রিক ট্রানজিশন হতে হয়। এর মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, 3টার মধ্যে 2টো নির্বাচন নিয়ে একটা মোটামুটি ঐক্যমত্যের জায়গায় আছে। সেটা হচ্ছে নির্বাচন তাড়াতাড়ি হওয়া দরকার। সেনাপ্রধানের এই আনঅফিসিয়াল বক্তব্য যদি সরিয়েও রাখি, তিনি এর আগে রাওয়া ক্লাবে যে অন রেকর্ড বক্তব্য দিয়েছেন সেখানে, এবং উনি রয়টার্সের সাথে যে প্রথম সাক্ষাৎকার দেন সেখানেও 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। সো এই দুটো শক্তি নির্বাচনটা দ্রুত হয়ে গণতান্ত্রিক ট্রান্সফরমেশন চাই। এবং সেনাপ্রধান একটা কথা প্রায় বলছেন, খুবই সঠিক এটা, সেনাবাহিনীর মতো একটা ডিসিপ্লিন ফোর্স যতদিন রাস্তায় থাকে, ওনারা কিন্তু বাই রোটেশন থাকছেন। উনি ওখানে জানিয়েছিলেন 30,000 করে সোলজার এখন থাকছে, ফলে প্রত্যেকে এই বাজে পরিবেশটার মধ্যে আসেন, তাদের ডিসিপ্লিনের ক্ষতি হয়, তারা করাপশনের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এটার মাসুল আমরা দীর্ঘদিন দেবো, সুতরাং যত দীর্ঘ সময় তারা থাকবেন, এটা উনি ওনার প্রফেশনাল জায়গা থেকে বলেছেন। নির্বাচন ডিসেম্বর নিয়ে ওনার মূল কারণ হচ্ছে এটা, ওনার বাহিনীর ভবিষ্যৎ নিয়ে উনি খুবই কনসার্ন আছেন এবং এটাই স্বাভাবিক। তো দুটো ফোর্স সেটা চায় বলেই এখন সরকারের মধ্যে যেহেতু এই বোধটা আছে যে তারা মানে ইভেন জুনও না, এই আলাপ তো আছে সরকারের ভেতরের লোকজন 5 বছর সরকারকে চায়, কে বলেছে আমরা নির্বাচিত না, এই ধরনের কথাবার্তা তো বলা হচ্ছে। একজন প্রেস সচিব 5 বছর ক্ষমতায় রাখতে চায় ধরনের স্ট্যাটাস শেয়ার করে যান, এইগুলো তো আমাদের কাছে একটা ইন্ডিকেশন দেয়। শুধু সেটা না, জনাব খলিলুর রহমান যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাকে কৃষ্ণ বানিয়ে তার একজন শিষ্য অর্জুন আছে যিনি ক্লেইম করেন যে উনি তার গুরু এবং উনি শিষ্য। সেই অর্জুন প্রথম দিন থেকে সেনাপ্রধানের বিরুদ্ধে স্মিয়ার ক্যাম্পেইন, বিএনপির বিরুদ্ধে ক্যাম্পেইন এবং ইউনূস সরকারকে 5 বছর রাখতে হবে সেই ক্যাম্পেইন। সেই অর্জুনের সাথে কোলাবোরেট করে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেনাপ্রধান এবং আমাদের প্রধান উপদেষ্টা, প্রথম যখন প্রধান উপদেষ্টা নিয়োগ হয়, সেনাপ্রধানকে নিয়ে অবিশ্বাস্যভাবে একটা ক্যাবিনেটের চেয়ারে বসে ইন্টারভিউ দিয়েছেন, যেটা এই দুজনের মধ্যে সমস্যা তৈরি করতে পারে। সেটাকেও সেই অর্জুন বলার চেষ্টা করেছেন এটা তাদের কোলাবোরেশন। তো সব কিছু যদি আমি একত্র করি তাহলে তো বোঝা যায় পরিকল্পনাটা কি। এই কারণে এই সংকটের এখন জায়গা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইউনূসের মতো মানুষ, উনি যদি ওনার সর্বশেষ সুনামটা খুইয়ে না যেতে চান, উনি ওনার সুনাম অলরেডি অনেক খুইয়েছেন। যেমন আপনার আশঙ্কাটা কেন? আশঙ্কাটা হচ্ছে আমি সরকারকে সমঝোতার পথে দেখছি না। আচ্ছা, মানে চেয়ারে গেলে সর্বশেষ ওখানে শেখ হাসিনা বসেছে, তো এখন ওখানে শেখ হাসিনার একটা প্রভাব রয়ে গেছে কিনা, সবার কি শেখ হাসিনা মনে হওয়া শুরু হয়েছে কিনা যে শেখ হাসিনা তো 5 তারিখ সকালেও মনে করছেন তিনি ক্ষমতায় থাকতে পারবেন, তিনি মনে করেছেন মিলিটারিকে দিয়ে গুলি করালেই উনি ক্ষমতায় থেকে যাবেন। উনি তো বিশ্বাসই করেন নাই
বিশ্বাস যদি করতেন সত্যি উনি আরও আগে পালাতেন, ওনার বোন, ওনার সন্তান, ওরা সবাই বুঝে গেছে, কিন্তু উনি তো বোঝেন নাই। তো সরকারও মনে করছে যে আমি এই যে শক্তি প্রয়োগ করে আমি বিএনপিকে ঝামেলায় ফেলে দেব এবং আমি মিলিটারিকে ফেলে দেব, এই কারণে আমি আপার হ্যান্ডে আছে। আর সরকার সম্ভবত আরেকটা ব্ল্যাকমেইল করছে, আমি ব্ল্যাকমেইল শব্দটা জেনে শুনে বলছি, সেটা হলো ডক্টর ইউনূস মনে করছেন, তার সরকার মনে করছে তাদের যদি পতন হয় তাহলে দেশে এমন একটা আনস্টেবল অবস্থা তৈরি হবে, এটা আসলে বিএনপি বলি, মিলিটারি বলি বা কেউ এটা মানবে না, পছন্দ করবে না। সে কারণে আমরা যাই করি না কেন, দিনের শেষে আমাদের এই একটা বড় অস্ত্র আছে, আমাদের পতন কেউ চাইবে না। এই ভিত্তিতেই সম্ভবত তারা এত সাহসী হয়ে এই কাজ করছেন। আর এর বাইরে জনগণের শক্তি তাদের নাই, জনগণের শক্তি একেবারেই নাই। জানি না বিদেশি কোনো শক্তি তাদেরকে কোনো না কোনো রকম সাহস দিচ্ছেন কিনা তাদের কিছু পারপাস সার্ভ করানোর জন্য, সেটাও হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আব্দুল মুমিন মানিক, আপনি কি এই জাহেদ যেটা বলছেন 3 শক্তি, এই 3 শক্তির মধ্যে কি সমঝোতা হওয়া সম্ভব? 3 শক্তির মধ্যে যে একটা সংকট দেখা যাচ্ছে, অবশ্যই সমঝোতা হতে হবে। আচ্ছা, হতে হবে রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে। এখন জাহিদ ভাই যেটা বললেন যে একটা বিতর্ক উঠেছে যে এই সরকারকে নির্বাচিত বা অনির্বাচিত কিনা, এটা আসলে একদম অপ্রয়োজনীয় বিতর্ক। কেন এই বিতর্কটা উঠেছে সেটাও আমি ছোট করে বলতে চাই। যে এই সরকারকে আমি ডেফিনেটলি মনে করি যে নির্বাচিত। কেন মনে করি? যে এই সরকার আর সাধারণ তত্ত্বাবধায়ক সরকার তো এক না, 1/11-এর সরকারও এক না, বা 90 সালে গণ অভ্যুত্থানের পরে যে সরকার হয়েছিল তার সঙ্গে খানিকটা মিল আছে। গণ অভ্যুত্থান সংগঠিত হবার পর সবাই তো দল মত নির্বিশেষে এই সরকারকে বসিয়েছে। বিএনপি, জামাত থেকে শুরু করে আরও যে রাজনৈতিক দল বা যারা গণ অভ্যুত্থানের সংগঠক হিসেবে ছিলেন, তখন কিন্তু এই সরকার নিয়ে এতটা বিতর্ক ছিল না। কিন্তু এখন এই প্রশ্নটা উঠেছে এই কারণে যে একটা গণ অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত সরকার তো মানে অনির্দিষ্টকালের জন্যে থাকতে পারে না, এরও একটা দিনক্ষণ, সুনির্দিষ্ট তারিখ প্রয়োজন। কি জন্যে? যদি আগস্টেই তারা জানিয়ে দিতেন যে এতটুকু আমি সংস্কার করব, বিচার কাজটা এভাবে হবে এবং নির্বাচন এই সময়ের মধ্যে হবে, তাহলে এখন যে বিতর্ক, সন্দেহ, সংশয় তৈরি হয়েছে, আমি মনে করি যে এটা হতো না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকগুলো ভালো বিষয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছেন, কিন্তু আমি এই সরকারের সামগ্রিক সাফল্য বা ব্যর্থতা যদি নির্ণয় করি বা একটা ধারণা যদি সামনে রাখতে চাই, তাহলে দেখব যে তিনি একমাত্র পারফর্ম করছেন, অন্যরা পারফর্ম করতে পারছেন না, বা তিনি যেভাবে পারফর্ম করছেন তার কাছাকাছিও আমরা দেখছি না। এখন এইখানে শুধু বিএনপি, সেনাবাহিনী বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তা না, এই যে ডিপ স্টেট, এর মধ্যে দুটো চক্র আছে। একটা চক্র না, একটা ইতিবাচক, নিশ্চয়ই ইতিবাচক একটা গ্রুপ আছে যারা দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে রাখতে চায়। আরেকটা নেতিবাচক গ্রুপ, সেটা হচ্ছে যে একটা দীর্ঘমেয়াদী অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। এখন এই সরকার যদি শাসন করতে না পারে, তাহলে তো সে তার ক্ষমতাকে দীর্ঘমেয়াদে নিয়ে গিয়ে কি করবে? তাকে শাসন করতে হবে। আজকে প্রত্যেকটা জায়গায় একটা অস্থিতিশীল পরিস্থিতি, নির্ভর করতে পারছে না মানুষ। সচিবালয়ে আন্দোলন হচ্ছে, আপনি সংস্কার কমিশনে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করলেন বা সেগুলো প্রকাশ করলেন গেজেট আকারে, এরপর আপনি কেন এই আন্দোলনটাকে দমন করতে পারছেন না? দমন মানে আপনি তাদেরকে কেন আপনার উপলব্ধির মধ্যে আনতে পারছেন না? একইভাবে আপনি যখন এনবিআরকে ভেঙে দিলেন, তখন এর স্টেকদের সঙ্গে কি কথা বলেননি? তারপর নারী কমিশন করলেন, সেখানে নারী কমিশন শুধু এক চিন্তার মানুষদের নিয়ে কমিশনটা করলেন কেন? বহু মতের কথা তো বারবার বলা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানেও শুধুমাত্র বিএনপি, জামাত তো অংশ নেয়নি, সব মত পথের মানুষ অংশ নিয়েছে। তাহলে সবার সঙ্গে বসার প্রয়োজন ছিল। এখন এই যে কাজগুলো হয়নি, এর ব্যর্থতা আমরা যতই বলি বা ওই দুষ্ট চক্রের উপর চাপিয়ে দিই না কেন, দিন শেষে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে গিয়েই পড়বে। তার সক্ষমতার প্রশ্নবিদ্ধ হবার সুযোগ রয়েছে। যেমন তিনি একজন সোশ্যাল লিডার, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, কিন্তু রাজনীতির যে বিষয়টা বা কলাকৌশল যে আলাদা, সেই বিষয়গুলো আসলে তিনি কি আয়ত্তের মধ্যে নিতে পারছেন না, নাকি তাকে নিতে দেওয়া হচ্ছে না? এই যে ধোঁয়াশা তৈরি হয়েছে, এই ধোঁয়াশাই আসলে সংকট তৈরি করেছে। অভিভাবক হিসেবে তিনি আরও যতটা কার্যকর ভূমিকা পালন করার প্রয়োজন ছিল, সেইখানে আমরা ঘাটতি দেখছি। ফলে এই সংকটগুলো হচ্ছে। আমি মনে করি যে এই সংকটগুলো কেটে যাওয়া উচিত, কারণ আমাদেরকে তো আসলে গণতন্ত্রের পথেই যেতে হবে দিন শেষে। তো এই জন্য সবাই যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে নিশ্চয়ই আমরা সেই পথে যেতে পারব। অনেক ধন্যবাদ মানিক আপনাকে। দীর্ঘমেয়াদী অন্ধকার একটা শব্দ ইউজ করেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন।
যে ওই পথে নেয়ার চেষ্টা হচ্ছে, এটা তো নিশ্চয়ই আছে। আর মানিক ভাইয়ের সাথে আমি একটা জায়গায় একটু দ্বিমত করি, মানে ডক্টর ইউনূস ভালো পারফর্ম করছেন, তার কাছে কেন মনে হয়েছে আমি জানি না। আমি একেবারেই মনে করি না উনি ভালো পারফর্ম করছেন। আচ্ছা, ওনার প্রধান পারফরমেন্সটা কি হওয়া উচিত ছিল? প্রথম কথা, উনি একজন মন্ত্রীও, কারণ হলো ওনার অধীনে বেশ কিছু দপ্তর বা মন্ত্রণালয় এখনও আছে। এই যে ডিফেন্স মিনিস্ট্রিও ওনার হাতেই, আরও কিছু আছে তার হাতে। বেসামরিক বিমান চলাচল এই রিসেন্টলি মিস্টার বশির সাহেবকে দেওয়া হলো, তার আগে তার হাতে ছিল। ওনার কোন কোন মন্ত্রণালয়ে কি কি অর্জিত হয়েছে আমি তো দেখি না। সত্যিকার অর্থে এই সরকারের কোনো মন্ত্রণালয়ের অধীনে খুব সিগনিফিক্যান্ট কিছু হয়েছে একেবারেই দেখার সুযোগ নেই। কিন্তু ওনার প্রধান যে কাজ, হি ইজ এ টিম লিডার, ওনার একটা উপদেষ্টা পরিষদকে লিড করার কথা। অন্য যত উপদেষ্টা যেখানে যেখানে পারছে না, সেটার দায়ও কিন্তু তার আসলে দিনের শেষে। এবং শেষ পর্যন্ত এখনো যে কথাটা বললাম, তিনি আমাদের শক্তিগুলোর মধ্যে, যে শক্তিগুলোর ব্যালান্সিং বা ইকুইলিব্রিয়ামের মাধ্যমে আমরা আমাদের দেশটা স্টেবল হবে এবং একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাব, তিনি নিজে এটার জন্য দায়ী যে তিনি এই সংকটটা নিজে তৈরি করেছেন। সুতরাং আমি ওনাকে ভীষণ রকম ব্যর্থ হিসেবে দেখতে চাই। উনি যদি শুধরে না আসেন, ওনার এই ব্যর্থতা থেকে যাবে। অনেক ভাই এই কথাটা যে দীর্ঘমেয়াদী অন্ধকার, এটা সঠিক। এটা সঠিক কারণ হলো আমরা খেয়াল করবো শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে ডানপন্থী একটা র্যাডিক্যাল গ্রুপ তার অবস্থান জানান দিচ্ছে ক্রমাগত, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন রকম করে। যে নারী নীতির কথা বলা হলো, একজন কলেজ টিচারের বিরুদ্ধে এই কোনো ব্যবস্থা নেই, তার বিরুদ্ধে যে কর্মসূচি পালন করার, শেষ পর্যন্ত সরকার তাদের কথা শুনে সব কিছু শুনে তার মতো করে চললো। অসংখ্য ঘটনা আমরা দেখেছি। বাংলাদেশে যদি একটা ডেমোক্রেটিক সরকার সামনে খুব দ্রুত না আসে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে, তখন যেটা দাঁড়ায়, সরকারের পক্ষে এগুলোর বিরুদ্ধে কাজ করা কঠিন হয়। শুধু না, সরকার প্রাথমিকভাবে মনে করে এই ফোর্সটা অন্তত আমার পক্ষে থাকুক। খেয়াল করবেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে যখন ক্যাম্পেইন হলো, এনসিপি আসলো। এখন এনসিপির পেছনে তো লোকজন নাই, আসলে এনসিপির পেছনে কোনোদিনও লোকজন ছিল না। এই ছাত্র নেতারা মুভমেন্টের সময় তাদের পেছনে লোক দেখে মনে করেছেন এগুলো তাদের ডাকে এসছে। এটা একেবারে ভুল কথা, সব মানুষ নেমে গেছে। তো পরে দেখবেন যে তারা জামায়াতে ইসলামী ইনফর্মালি এবং প্রচুর প্রচুর ইসলামিস্ট, আমরা এভাবে বলবো, এর মধ্যে র্যাডিক্যাল ইসলামিস্টরাও এই মুভমেন্টের মধ্যে ছিলেন। ফলে আমরা দেখছি যে নির্বাচন না হলে এই প্রবাবিলিটি যথেষ্ট বেশি। এবং আমি একটু যোগ করে রাখবো, বাংলাদেশে এই ধরনের একটা রাইটিস্ট শক্তির উত্থান হবে, ইসলামিস্ট শক্তির, এক্সট্রিম ইসলামিস্ট, মানে আমি জামাতকে একটু আলাদা করে রাখছি এখান থেকে, কারণ জামাত নিয়মতান্ত্রিক রাজনীতি করে, ও ইসলামিক রাজনীতি করে, কিন্তু আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে নির্বাচনী রাজনীতি করতে চায়। ওটা যদি উত্থান হয়, এটা ইন্ডিয়ার জন্য খুব ভালো। আমরা অনেকে বুঝি না যে ভারত সমালোচনা করবে এটার, কিন্তু ভারতের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে এই ধরনের একটা শক্তির উত্থান দেখানো। এবং আমরা খেয়াল করব, দেশ এবং দেশের বাইরে থেকে সিগনিফিক্যান্ট কিছু ইনফ্লুয়েন্সার এই ধরনের শক্তিকে উস্কে দিতে চাচ্ছে। বিজেপি যেহেতু তার হিন্দুত্ববাদী রাজনীতি করে, বাংলাদেশের মাটিতে যখন এই ধরনের একটা ইসলামিক শক্তির উত্থান অন্তত চোখে দেখা যাবে, তার রাজনীতি অসাধারণভাবে চলবে। সো এরকম একটা অন্ধকারের সময় আছে আমি বলে মনে করি, যদি নির্বাচনটা ডিলেইড হয়। আপনার বক্তব্যের সঙ্গে কিন্তু উনি একমত পোষণ করেছেন এবং আর কিছু যোগ করেছেন। আমি এখানে একটা কথা বলতে চাই যে ডাক্তার জাহিদ ভাই বলেছেন যে বাংলাদেশে ইসলামপন্থী শক্তির একটা উত্থান, সেটা যদি অগণতান্ত্রিক, রেডিক্যাল বলছেন, রেডিক্যাল ইসলামপন্থী শক্তির উত্থান, আমার এখানে সুস্পষ্ট বক্তব্য যে সেটা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়, আমার জনগণ কাকে ভোট দেবে বা দেবে না সেটা তাদের উপরে নির্ভর করে। এই কারণে তুমি জামাতকে আলাদা না, আমি জামাত না, আমি কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলকে বলতে চাই। আমি একটু ক্লিয়ারিফাই করি মানিক ভাই, না আমরা একটু দর্শকের বোঝার সমস্যা হতে পারে। আমাদের দেশের গণতান্ত্রিক দল হিসাবে, ধরুন আমি নামই বলছি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এরা ইসলামিক দল, কিন্তু তারা মানে নিয়মতান্ত্রিক রাজনীতি করে, ভোট করে। ধরুন আমি নাম বলছি হিজবুত তাহরির, ও এখানে খেলাফত কায়েম করতে চায়। বাংলাদেশে খেলাফত কায়েম করতে চাওয়ার কারো রকম কোনো রাজনীতির রাইট নেই, আমি এটাই বলছি আর কি। এটা তো অবশ্যই এই জায়গায় একমত, কিন্তু আপনি যদি মোটা দাগে বলেন যে বাংলাদেশে, এটা আপনার বা আমার বলা উচিত নয় যে বাংলাদেশে কোন পন্থী শক্তির উত্থান হবে। এই উত্থান নির্ভর করছে জনগণের সমর্থনের উপর। আগামী নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য হয়, সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে কোন শক্তি আসবে সেটা জনগণের উপর ছেড়ে দেন। আরেকটা বিষয়, এটা খুবই আমাদের মধ্যে চলছে। এখানে বলতে হচ্ছে, জাহেদ কিন্তু একটা কথা বলেছেন, এটা আমি জানি না এটা মিসিং পয়েন্ট কিনা। তিনি বলছেন যে নির্বাচন যত বিলম্বিত হবে
ততই এরা সুযোগটা নেবে। এই বক্তব্যের সাথে আমি একমত, জি। এবং এই বক্তব্যের সাথে একমত এইখানে একটা যে আমরা ইন্ডিয়ার ভুল বয়ানকে কিন্তু নস্যাৎ করে দিয়েছি। ইন্ডিয়া এই গণ অভ্যুত্থানকে কি বলেছিল, যে এই গণ অভ্যুত্থান হচ্ছে একটা মৌলবাদী অভ্যুত্থান, বা এখানে একটা ধর্মান্ধ মানুষের অভ্যুত্থান হয়েছে বা উত্থান হয়েছে। এখন ইন্ডিয়া জজুকে সামনে রেখে কোনো একটি গোষ্ঠী বা কোনো একটি গ্রুপের অধিকার যদি আমরা হরণ করতে চাই, ওই জুজু আমার ইন্ডিয়া এটা বলবে, আমার ইন্ডিয়া এটা করবে। ইন্ডিয়া আফগানিস্তানের ক্ষমতার পট পরিবর্তনের পরে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল, অথচ আমরা দেখলাম ইন্ডিয়া এখন দফায় দফায় আফগানিস্তানের তালেবান শাসকদের সঙ্গে বসছে, এবং আমাদের এই অভ্যুত্থান নিয়ে তাদের যে বয়ান সেটা সম্পূর্ণভাবে ভুল। সুতরাং আমাদের মানুষের চিন্তা, তার স্বাধীনতা, তার অধিকার প্রয়োগের ক্ষমতা আমাদের মানুষকেই দেওয়া উচিত। ইন্ডিয়ার সেট করা সেই বয়ানকে সামনে রেখে আমরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি তাহলে যথাযথ হবে না। এইখানে আমি ভাইয়ের বক্তব্য এখানে কোট করেছি। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে ডানপন্থী গ্রুপ, এখানে আমার মনে হয় ডানপন্থী বা বামপন্থী গ্রুপ বলে আসলে কোনো কিছুকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই। তিনি একটা ন্যায্যতা করবেন, একটা সাম্য প্রতিষ্ঠা করবেন। আমি যদি নারী কমিশনের কথাই বলি, নারী কমিশন করলেন এখানে সব মত পথের লোক নিয়ে যদি করেন, বহু বৈচিত্র্যের তো বাংলাদেশ। আমি বলছি না যে এখানে ইসলামী নারী কমিশন করেন বা বামপন্থী নারী কমিশন করেন, সেকুলার নারী কমিশন করেন, সবার মত পথকে সামনে রেখে যে বিষয়গুলো গ্রহণযোগ্য, যেটা এখনই সমাধান করা দরকার, সেগুলো সমাধান করেন। কিন্তু সেই জায়গাটাতেই আসলে আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। আর যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বামপন্থী শক্তির উত্থান ঘটে বাংলাদেশে, তাহলে কারোরই অখুশি যেমন হওয়া উচিত নয়। একইভাবে ইসলামপন্থী শক্তির যদি উত্থান ঘটে, তাহলে কেউ অসন্তুষ্ট হলে সেটা যথাযথ নয় বলে আমি মনে করি। ওয়েল, মানে এই বিতর্কটা ভালো। না, আমার বক্তব্য আছে, আমি এটা একটু কথা বলতে চাই যদি সময় হয়। 1-2 মিনিট বলতে পারবেন? আচ্ছা, 2 মিনিট। ওই যে শুরুতে যে কথাটা বলেছিলাম, ইসলাম পন্থাকে আমি আবারও মানে ভাগ করে বলছি, এটাকে জেনারেলাইজ করার কিছু নাই। এই দেশের জনগণ যদি কারো নেতৃত্বে এখানে খেলাফত কায়েম করতে চায়, সে একটু বলি, সে বিপ্লব করে আসুক। খেলাফতের কোন সরকার বিপ্লব করা ছাড়া এখানে কেউ যদি বলে আমি ভোট চাই, খেলাফত কায়েম করো, ভোট দাও, আমি ওই দলকে রাজনীতি করতে দেব না। কেন দেব না বলি? এটা দেয়া যাবে না। ধরুন তিনি যখন এসে খেলাফত কায়েম করে ফেলবেন, এরপর তো নির্বাচন করবেন না। কোনো একদিন মানুষের যদি মনে হয় আমি একটা নির্বাচনী গণতন্ত্র চাই, সেটা কি তিনি দেবেন না। সুতরাং এই ব্যবস্থায় তার সেটা হবে না। বাংলাদেশে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে করতে হবে। এরপর যদি উনি বিপ্লব করতে পারেন, আফগানিস্তানে যেটা হয়েছে, বিপ্লব করে যদি ক্ষমতা দখল করতে পারবেন, ইসলামিস্ট রাজনীতি যেটা ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে করবেন, দ্যাটস ওয়েলকাম। জনগণ যদি, আবারও নাম বলছি, আমাদের যেহেতু চোখের সামনেই আছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এগুলো প্রত্যেকটা ইসলামী রাজনীতির কথা বলেন। যদি মানুষ ওদেরকে দিয়ে কনভিন্সড হয়, ভোট দিয়ে আসবেন, এবং ওনারাও একদিন ভোট দিবেন, সেটা দিয়ে আমরা তাকে সরিয়ে ফেলারও সম্ভাবনা থাকবে। এটা হচ্ছে মোদ্দা কথা। আমি ব্যাপারটাকে এইভাবে বুঝি। সুতরাং ইসলামিস্ট বললে একই সাথে জামায়াতে ইসলামী আর হিজবুত তাহরিরকে আমি একসাথে মেলাতে চাই না। আমি একটু কি বলবো, বা আমি পাল্টা প্রশ্ন করি, এখন হিজবুত তাহরিরকে তাহলে আমি নিষিদ্ধ কেন করব? হিজবুত তাহরিরকে রাজনীতির অধিকার নাই, এই প্রশ্ন কি আমরা করব? বলতে পারবেন ব্রেক থেকে আসার পরে। ঠিক আছে, আমরা কি এই প্রশ্ন করব যে হিজবুত তাহরিরের রাজনীতি করার অধিকার আছে, তাকে আমি ব্যান করেছি কেন? না, সারা পৃথিবীতেই ব্যান। না, দরকার নেই, আমি কেন করব? আমরা তো অনেক গণতান্ত্রিক। মানে কি আপনি বলতে চাচ্ছিলেন, তো আমি একটু যোগ করে দেই, দীর্ঘমেয়াদী অন্ধকার থেকে আলোর পথে কি যাবে দেশটা? এটা সবারই প্রত্যাশা যে আলোর পথে আসুক। এখন দেখুন, অনেকে বলে থাকেন বা কেউ বা সোশ্যাল মিডিয়ায় একটা ভাইব তৈরি হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে দীর্ঘমেয়াদে প্রয়োজন, বা কেউ বলছেন যে 5 বছর মেয়াদে প্রয়োজন। আসলে আমাদের জনগণ এই পক্ষে আছে, আবার পরক্ষণেই কিন্তু বিপক্ষে চলে যেতে পারে। আমরা শুরুর দিকে এই সরকারকে বা যখন গঠন করা হলো 8ই আগস্ট 2024, যতটা সক্ষম শক্তপোক্ত মনে করেছিলাম, এবং আমরা ভেবেছিলাম যে খুব দ্রুততম সময়ের মধ্যে বিচারের একটা দৃশ্যমান অগ্রগতি হবে, বা আমাদের কাঙ্ক্ষিত সংস্কারগুলো হবে, এরপর ভোটের ব্যবস্থা হবে। কিন্তু এই সরকারের কাজগুলোকে ধীর করে দেবার জন্য একটা চক্র যে কাজ করছে, এবং সরকার যে সঠিকভাবে কাজ করছে না। পদার্থবিজ্ঞানের ভাষায় যে ক্ষমতাটা কি, ক্ষমতাটা হচ্ছে যে একক সময়ে রূপান্তরিত শক্তির একটা পরিমাণ, আর রাজনৈতিক সংজ্ঞা হচ্ছে অন্যের উপর কর্তৃত্ব, নিয়ন্ত্রণ বা প্রভাবের অধিকারী হওয়া।
এখন অন্যের উপর কর্তৃত্ব বা প্রভাব রাখার জন্যে সামনে দুটো বিষয় রাখতে হবে। একটা হচ্ছে যে ইনসাফ, ন্যায্যতা, এবং আমি সত্যের উপর আছি কিনা, যথাযথ কাজ করছি কিনা। এই জায়গাগুলোতে এত প্রচণ্ড রকম ঘাটতি যে আমরা যারা এই জুলাই অভ্যুত্থানকে ভালোবেসেছি বা আমরা সরাসরি জড়িত ছিলাম অনেকে, তারা কিন্তু এখন এই সরকারকে সমর্থন দিতে গিয়ে আমরা বাধাগ্রস্ত হচ্ছি বিবেকের কাছে, যে আসলে এই সরকার তাহলে করছেটা কি। 4 জন অন্ধ হয়ে গেছে যারা এই জুলাই যোদ্ধা, তারা গতকাল বিষ পান করেছে। এটা তো একটা ভয়াবহ ঘটনা, অ্যালার্মিং। এবং 2 জন শহীদের পরিবার এই অভ্যুত্থানের পরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। একটা মেয়ের কথা নিশ্চয়ই মনে আছে যে তার বাবা শহীদ হলো, সেই শহীদের কন্যাকে ধর্ষণ করা হলো, তারপরে সে আত্মহত্যা করলো। এটা তো একটা মর্মান্তিক ঘটনা। কি করছে তাহলে এই সরকার? আমরা শহীদদের তালিকা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ পাইনি। এরপর জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, যারা আহত অবস্থায় পড়ে আছে, এখনও অনেকে কাতরাচ্ছে, সুচিকিৎসা পাচ্ছে না। অনেক শহীদের পরিবার অসহায়, অবহেলিত হয়ে পড়ে আছে। এই যে 2 দিন আগেই আমরা দেখলাম যে এক শহীদের সন্তানদেরকে এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো একেবারেই অনাকাঙ্ক্ষিত। এর মধ্যেও আমি কিছু ইউনিক দিক খুঁজে পাই, যে সরকার যদি ব্যর্থ হয়, অথবা সরকারকে ঘিরে বিএনপি বা সেনাবাহিনীও যদি ব্যর্থ হয়, আমাদের জনগণের মধ্যে জুলাইয়ের প্রতি এখনও নিরন্তর ভালোবাসা আছে, একটা রুহানিয়াত। কি রুহানিয়াত? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন হলো, একটা বিরল ঘটনা এর মধ্যে আছে, যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, প্রক্টর, এই 3 জনই কিন্তু এই সরকারের মনোনীত। তারপরেও তারা আন্দোলনে ছিল ছাত্রদের সঙ্গে, সরকারের বিরুদ্ধে সরাসরি বলা যায় বিদ্রোহ ঘোষণা করেছে যমুনার সামনে অবস্থান নিয়ে। কেন? তাদের এই আস্থা এবং বিশ্বাস আসলে জুলাই তৈরি করে দিছে, যে আমরা ন্যায়ের পক্ষে থাকব। জুলাই এটা আমাদের শিখিয়েছে। ফলে তারা কিন্তু সরকারের নিয়োগকৃত হবার পরেও সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এখন এই যে মানুষ কেন এত কথা বলতে চাচ্ছে, কারণ জুলাইয়ে আমাদের ছাত্র জনতা সেই উদাহরণটা রেখেছে। এখন আমি একটু শেষ করে দিই এক লাইনে। আপনি যেটা বললেন যে আমাদের সামনে কি তাহলে আশা নেই, মানে আমরা এই কথা আপনি অনেকবার বলেছেন, আপনি অনেকবার কিন্তু টকশোতে বলেছেন যে সুড়ঙ্গের শেষ প্রান্তে যদি আলো আসে তাহলেই এই জাতির মুক্তি। সুড়ঙ্গের শেষ প্রান্তে তো আলো আসতেই হবে, কারণ আমি যেটা এখন বিভিন্ন সূত্র মারফত শুনলাম যে সরকার ফেব্রুয়ারির দিকে একটা নির্বাচন আয়োজনের জন্য চিন্তাভাবনা করছে, যদি ওই দুষ্ট চক্র বাধা না দেয়। এটা একটা দিক। আর আমরা শুনেছিলাম যে উপদেষ্টা পরিষদকে বদলে ফেলে জাতীয় সরকার করা হবে, সেটা আর হচ্ছে না। আমার যে তথ্যগুলো সামনে আছে, এখন পুনর্গঠন করতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ, যে যাতে কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে অগ্রসর হয়। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি স্পষ্ট করে বলেছেন, মানে বিভিন্ন মারফত জানান, তার প্রেস সচিব বলল যে জুনের একদিনও বেশি তিনি ক্ষমতায় থাকবেন না। এই কথার উপরে আপনি তো বললেন ফেব্রুয়ারি, না আমি বললাম ফেব্রুয়ারিতে শোনা যাচ্ছে। আমি কয়েকজন উপদেষ্টার কাছে এই তথ্যসূত্রটি পেলাম বা তথ্যটি পেলাম। আমি এখানে দায়িত্ব নিয়েই বলছি, এই তথ্য ভুলও হতে পারে, কিন্তু বিষয় হলো যে তিনি যে বলেছেন যে জুনের একদিনও তিনি ক্ষমতায় বেশি থাকতে চান না, এই কথার উপর ভিত্তি করে আমার মনে হয় যে সমঝোতা এবং ঐক্যের দিকে যাওয়া উচিত আমাদের রাজনৈতিক দলগুলোকে। অনেক ধন্যবাদ। জাহেদ, সুড়ঙ্গের অপর প্রান্তে কি আলো দেখতে পান? মানে এটা নিয়ে একটা ফান মনে পড়লো। ফানটা বলেন দেখি। ফানটা হচ্ছে স্লোভো জিজেকের দ্য কারেজ অফ হোপলেসনেস নামে একটা বই আছে। তো উনি বলছেন, ইয়াস, সুড়ঙ্গ শেষে একটা আলো দেখা যাচ্ছে, তবে সেটা আরেকটা ট্রেনের হেডলাইন। এখন সুড়ঙ্গ শেষে আলোটা আরেকটা ট্রেনের হেডলাইট কিনা আমরা বুঝতে পারি। আমার কাছে অন্তত ফর দ্য টাইমিং মনে হচ্ছে সেটা। আচ্ছা, ডক্টর ইউনূসের ব্যাপারে যেটা আমি আসলে এনফোর্সড অপটিমিজম করি না, গায়ের জোরে অনেকের মধ্যে আছে কেউ কেউ। তবে আমাদের আশাবাদী হতেই কেন হবে, কেন আমাদের মহা বিপদ আছে, এটা ঠিক আছে, কিন্তু আমি আশা অত দেখি না। কেন বলছি, ডক্টর ইউনূসের কথা আমরা কি রিলাই করব যে উনি 30 জুনের পর একদিনও থাকবেন না? কেন বলি, ডক্টর ইউনূস অন্তত 7-8 বার বলেছেন দেশি এবং বিদেশি মিডিয়ার কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো রকম কোনো পরিকল্পনা তাদের নেই। বলেননি? ক্যাটেগরিক্যালি বলেছেন। 2 মাসের মতো আগে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সর্বশেষ বলেছেন তারা নির্বাচনে আসবে কিনা তাদের ব্যাপার, উনি একদমই এই ভাষায় কথা বলেছেন। ওটা কি রক্ষা করা গেল?
আন্দোলন হলো, হাসরাত আবদুল্লাহরা গেলেন, শাহবাগ ব্লক করলেন, পাল্টে গেল। আমি ধরি একটা সিনারিও, মানিক ভাই যেভাবে বললেন যে ফেব্রুয়ারিতে এরকম একটা সিদ্ধান্ত হলো, এটা আমি শুনতে পাচ্ছি। ধরে নিলাম, আচ্ছা হ্যাঁ হলো, বা জুন, তার কাট অফ ডেটের মধ্যেই হলো, এটা কাট অফ ডেটের মধ্যে আছে। এরপর ধরুন হাসরাত আবদুল্লাহদের জন্য তো যমুনা অবারিত, ওনাদের জন্য কোনো ব্যারিয়ার নাই, উনি লাস্ট যে সিকিউরিটি ব্যারিয়ার সেটাও ভেঙে ফেলতে পারেন, উনি আইনের চোখে একটু বেশি সমান সবার চাইতে, তো চলে গেলেন এবং আমরা এটা মানি না। অলরেডি এনসিপির জনাব নাহিদ ইসলাম কয়েকটা কথা বলে রেখেছেন, সিগনিফিক্যান্ট সংস্কার যদি না হয়, বিএনপির নাকি সব মাঠ পর্যায়ের প্রশাসন। আমি জানা মামুনুল হককেও এই সেদিন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ওখানে অত্যন্ত কঠোর ভাষায় বলতে দেখেছি, বিচার শেষ না হতে পর্যন্ত উনি বলছেন বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। যাই হোক, আমি এভাবে বলছি না, শেষ পর্যন্ত এসে যদি শাহবাগ আবার একটা ব্লকেড হয়, কয়েক হাজার লোক দিলে যে এই তফসিল পেছাতে হবে, কি করবেন ডক্টর ইউনূস? অলরেডি তিনি তার সিদ্ধান্ত, আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় একেবারেই আনহ্যাপি না, আমি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য বলছি। তো এই যে উনি যে ওনার সিদ্ধান্ত ধরে রাখতে পারেন না এই ধরনের চাপের কাছে, যদি নির্বাচন নিয়ে একটা অংশই পাল্টা চাপ তৈরি করে, বা আমি আরেকটু আগ বাড়িয়ে খুব ক্রুডভাবে যদি বলি, সরকারের কোনো একটা অংশ যদি তাদেরকে এই ইঙ্গিত দেয় যে তোমরা এগুলো নিয়ে নেমে যাও, বাকিটা আমরা দেখছি, সে কারণেই বলছি আমি আসলে অত নিশ্চিত নই, কারণ এটা নিয়ে অনেকগুলো ফ্যাক্টরস, অনেক কিছু আছে, এবং এই আশঙ্কার কথাগুলো বলে ফেলা ভালো, যাতে সমাজে আলোচনা হয়, সমাজে চাপ তৈরি হয়, মানুষ যাতে সচেতন থাকে। ধন্যবাদ আপনাকে। কি মানিক, নতুন কিছু বলার আছে না অন্য প্রসঙ্গে যাব? অন্য প্রশ্নে যেতে পারেন নিশ্চয়ই। তাইলে আমরা কি দেখতে পাচ্ছি? না, আমরা যদি সমঝোতা যদি না হয়, নির্বাচন যদি না হয়, এইভাবে তো একটা এই ধরনের প্রশাসন দিয়ে কি সরকার চালানো সম্ভব কিনা, যেভাবে আপনার চলছে সেটা আমি বলতেছি। এখন বুঝতে বললেন চারদিক থেকে আন্দোলন, আর মব কালচার তো মানে সবসময় চলমান। এইসব দেখে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক আছে। মানুষ কি চায়? মানুষ তো শান্তি চায়। শেখ হাসিনার এই শাসন থেকে মানুষ কিন্তু একটা শান্তির শাসনে গিয়ে যেতে যাচ্ছিল, কিন্তু আমরা থেমে যাচ্ছি, বারবার হুচট খাচ্ছি। কারণটা কি? এটার কারণ হচ্ছে যে বাংলাদেশ তো শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই নেই, সীমানার মধ্যে, বাংলাদেশের রাজনীতিটা বাইরেও আছে। নিঃসন্দেহে যে করিডোরের প্রশ্ন উঠেছে, অথবা চট্টগ্রাম বন্দর, তো এই দুটো বিষয় তো আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত। এখন হঠাৎ করেই এই অন্তর্বর্তী সরকারে এই ধরনের প্রসঙ্গ তো আসার কথা ছিল না, কিন্তু এলো। এরপরে বাংলাদেশকে ঘিরে এক্সট্রা টেরিটরি কনস্পিরেসি যে হচ্ছে না, এটা তো আমরা একদম শিওর করে বলতে পারি না, অবশ্যই হচ্ছে। তো সেই কারণে আসলে বাংলাদেশে এই ধরনের অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে। গণ অভ্যুত্থানের পর এই বাংলাদেশটা যেভাবে সোজা পথে চলার কথা ছিল, সেই তো সোজা পথে চলছে না। তো এখন সোজা পথে আনতে হবে। আনতে হলে আমি মনে করি, আমি সেনাবাহিনীকে আলাদা করে দেখছি না, এটা পার্ট অফ গভর্নমেন্ট। আমি বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি, বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল, অভিভাবকত্ব নিয়ে তার সঙ্গে ভেদটা দূর করতে পারে, বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব কতটুকু সেটা যদি তারা দূর করতে পারে, এনসিপির সঙ্গেও, মানে এনসিপির যদিও নতুন গজিয়ে ওঠা দল, তারপরেও যেহেতু এদের অনেকেই গণ অভ্যুত্থানের সংগঠক ছিল, সেই জন্যই আমরা গুরুত্ব দিই। এর বাইরে বাম, ডান, মধ্যমপন্থী অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, সবার সঙ্গে প্রথমত বিএনপি, এরপরে জামাত যদি একটা যৌথবদ্ধ অবস্থায় থাকতে পারে, একটা নীতির মধ্যে থাকতে পারে, তাহলে আমার মনে হয় যে অন্ধকার কেটে যাবে। কারণ সবাই তো 1/11-এর ভুক্তভোগী। 1/11 যে কতটা ভয়াবহ হয়ে নেমেছিল, এবং আপনি তো আমাদের গুরু, এটা আমি প্রকাশ্যেই বলছি। আপনি দেখেছেন 1/11-এর সময় রিপোর্টিং করি, আমি বৈশাখী টেলিভিশনের রিপোর্টার ছিলাম। 1/11-এর ঠিক আগে, মানে 2005-এর ডিসেম্বর অথবা জানুয়ারির একদম শুরুর দিকে আমি ভক্স পপ নিচ্ছিলাম, মানুষের মতামত। মানুষ একদম খোলাখুলি বলছিল যে আমরা সেনা শাসন চাই। কিন্তু 1/11 যখন হলো 2007 সালের 11ই জানুয়ারি, 3 মাস বা 6 মাসের মধ্যে মানুষের কিন্তু মনোভাব উল্টে গেল যে না, এই সরকার আমরা চাই না। কারণ মানুষের আকাঙ্ক্ষা তখন ওই সেনা ব্যাক্ট সরকার পূরণ করতে পারে নাই। তো সুতরাং এই রাজনৈতিক দলগুলো যারা ক্রিয়াশীল গত কয়েক দশক ধরে, তারা সবাই জানে যে এই ধরনের একটা অনির্দিষ্টকালের অন্ধকারের মধ্যে যদি আমরা পড়ে যাই, তাহলে দেশের পরিস্থিতি কি হবে। তো সেই জন্যে সেনাবাহিনীকে আমি সামনে আনছি না, সেনাবাহিনী সরকারের সঙ্গেই থাকুক, বা সংকট হলেও এই সংকট মিটিয়ে ফেলুক। আমি মনে করছি যে রাজনৈতিক দলগুলো, উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো যদি এক থাকতে পারে, তাহলে এখানে বহির্বিশ্বের শক্তি বা ভারতীয় আধিপত্যবাদ আর যা যা বলি না কেন, খুব একটা কাজে আসবে না।
অনেক ধন্যবাদ। দেড় মিনিট নেই, মানে কি আছে আর কি, অল টুগেদার 80 সেকেন্ড আছে। আচ্ছা, 80 সেকেন্ডে খুব দ্রুত আমি কয়েকটা কথা বলি। আচ্ছা হ্যাঁ বলেন। আর আমি 10 সেকেন্ড নেই, আমি সেটা বলবো। তো রাজনীতির রং যখন বদলায়, সব কিছু বদলা যায় কেন বাংলাদেশে? রাজনীতি বদলালে, রং বদলালে সবই বদলাবে, এটাই নিয়ম, মানে এটাই নির্ণায়ক আসলে দিনের শেষে। এটা কোনো সিভিলিয়ান একটা সরকার, সিভিলিয়ান কিছু মানুষ গেলেই হবে না। মানিক ভাইয়ের কথার সাথে একটা জিনিস যোগ করে দিতে চাই, দলগুলো যেমন ঐক্যের দরকার আছে, সরকারের সাথেও জরুরি। আমি একটা ছোট উদাহরণ দিই, সরকারের আন্তরিকতার কীরকম অভাব আছে। এই সংকট যখন হলো, বিএনপি জামায়াত রিপিটেডলি বলেছে আমাদেরকে ডাকো, আমরা বসতে চাই, অথচ এই ডাকটা কার পক্ষ থেকে হওয়ার কথা ছিল? সরকারের দিক থেকে, যে আমি এখন এই ক্রাইসিস হয়েছে, আমরা সলিডারিটির চেষ্টা করি। এখন বিএনপি কেন মেয়রের জন্য মুভমেন্ট করছে, তাই আমি ওর উপরে রাগ করবো, ওকে ডাকবো না। আর শুধু সেটা না, উনি জনাব নাহিদ ইসলামকে সাক্ষাৎ দিয়েছেন প্রথম, এবং সেখানেই তিনি প্রথম তার এই যে পদত্যাগ করতে পারেন সেই কথাটা জানিয়েছেন। এগুলো প্রত্যেকটা এক ধরনের ডিসক্রিমিনেটরি সিচুয়েশন তৈরি করে। এই ধরনের ডিসক্রিমিনেটরি সিচুয়েশন তৈরি করে আসলে দলগুলোর মধ্যে সরকারের যেমন ঐক্য হবে না, ওদের মধ্যে অবিশ্বাস তৈরি হবে। বিএনপি জামায়াতের মনে হতেই পারে নাহিদ ইসলাম কেন এনসিপি। আমি এটার সঙ্গে একটু যোগ করে নেই যে সেকেন্ডে হবে কিনা জানি না। প্রথমত বিএনপি যেটা বলেছে যে তারা প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চেয়ে পায়নি, পরের দিন আমরা দেখলাম যে জামাতের আমির গিয়েছে কিন্তু দেখা পায়নি, কিন্তু নাহিদ ইসলাম পেয়েছে। এটা একটা বৈষম্য তৈরি করছে। এটা যদি হয়ে থাকে এই ধরনের আর না হওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমির মঈন মানিক এবং ডক্টর জাহিদ, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।